ভিডিওটা দেখেন, একটু খেয়াল করেন কি ভয়ঙ্কর মিসাইল। এটা ইন্টারসেপ্ট করা মানে প্রশ্নই আসে না। ইরানের আরেকটা বড় সুবিধা আছে, যেটা ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। ইরান যে পাল্টা আক্রমণ করছে সেইটাতে কিন্তু পুরো পৃথিবী শকড হয়ে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কমান্ডাররা, আমার তো মনে হয় যে তারা চিন্তা করেছে, হায় আল্লাহ কি কাণ্ড হয়ে গেল। যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টার মিসাইল এগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন মনে হইতে পারে যে ইন্টারসেপ্টার শেষ হয়ে যাচ্ছে তো অসুবিধা কি, আবার নতুন করে বানাবে, কিন্তু এইটা সম্ভব হবে না। এগুলো শেষ হয়ে গেলে তারপরে কি করবে? যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের যে বেসগুলো ছিল মধ্যপ্রাচ্যে, কোনোটা অপারেশনাল নাই। কোনো বেসে গিয়ে এই জাহাজগুলো পুনরায় রিফিল করে আনতে পারবে না। এখন যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবে যাইতে পারবে না, তাহলে যেতে হবে আমেরিকায়। সেটা যাওয়া সম্ভব না এই মুহূর্তে। সবচেয়ে কাছে যে বেসটা সেটা হচ্ছে দিয়েগো গার্সিয়ায় যেতে পারে এখন। সেখানে গেলেও 3 দিনের উপরে লাগবে শুধু যাইতেই। ইরানের হারার কোনো লক্ষণ নাই। পুরো পৃথিবী এখন ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য বলতে গেলে পুরোপুরি জ্বলতেছে। এখন একটা প্রশ্ন বারবার আসতেছে যে এই যুদ্ধে ইরান আসলে টিকবে কিনা। কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে তাতে ইরানের হারার কোনো লক্ষণ নাই। আর মাত্র কয়েকটা দিন যদি ইরান এইভাবে চালায় যেতে পারে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে এবং ইরানের একটা কৌশলগত বিজয় আমরা দেখতে পাবো। সেটা কিরকম চলেন একটু সহজে বোঝার চেষ্টা করি। এখন পর্যন্ত যুদ্ধের যে ক্ষয়ক্ষতি সেটা যদি আমরা হিসাব করি, তাহলে অবভিয়াসলি ইরানেরই ক্ষয়ক্ষতি বেশি হবে, স্বাভাবিক। প্রতিটা মৃত্যুই তো অনেক মূল্যবান। কিন্তু দেখতে তো হবে যে কার বিরুদ্ধে যুদ্ধটা করতেছে। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি ইসরায়েল, এই দুইটা সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করতেছে। সঙ্গে আরব দেশগুলোও কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সহযোগিতা করতেছে। বিশাল একটা অ্যালায়েন্সের বিরুদ্ধে কিন্তু ইরান একা বলতে গেলে লড়াই করতেছে। ক্ষয়ক্ষতির শিকার হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ইরানের কিন্তু এটা অস্তিত্বের লড়াই। আপনার জানমালের ক্ষতি হবে, এটা তাদের মেনে নিয়েই লড়াইটা করতে হবে। যুদ্ধের একদম শুরুতেই কিন্তু যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলা করে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। কিন্তু ইরান যে পাল্টা আক্রমণ করছে সেইটাতে কিন্তু পুরো পৃথিবী শকড হয়ে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কমান্ডাররা, আমার তো মনে হয় যে তারা চিন্তা করেছে, হায় আল্লাহ কি কাণ্ড হয়ে গেল। কারণ এর আগেও যে 12 দিনের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে, এতটা পাওয়ারফুল রেসপন্স কিন্তু ইরান করে নাই। কিন্তু এইবার মনে হচ্ছে যে তারা পুরো একদম আটঘাট বেঁধে নামছে এবং তাদের সর্বশক্তি দিয়ে তারা লড়াইটা করবে এবং করে যাচ্ছে। এতগুলো দেশে একযোগে হামলা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো দেশ এটা করতে পারে নাই যেটা ইরান করছে। এবং আমেরিকার যতগুলো বেস আছে মধ্যপ্রাচ্যে সবগুলো জায়গায় ইরান একযোগে হামলা চালাইছে এবং এখনো পর্যন্ত চালাই যাইতেছে সমানে। ইসরায়েলের বড় বড় শহর, বিশেষ করে তেল আবিব এবং জেরুজালেমে ব্যাপক হামলা চালাইছে। এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে তাতে হচ্ছে যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানে ল্যান্ড ইনভেশন করবে না, অর্থাৎ সেখানে সেনাবাহিনী পাঠাবে না ইরানে। যা করার দূর থেকে এই বিমান হামলা, মিসাইল হামলা করেই শেষ করবে। এয়ার সুপিরিয়রিটি কার বেশি সেই জিতবে, সেটাই ধরে নেওয়া যায়। এখানে মজার একটা বিষয় হয়ে গেছে হচ্ছে যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টার মিসাইল এগুলো শেষ হয়ে যাচ্ছে, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। 12 দিনের যুদ্ধের সময় আমরা দেখছি যে ইসরায়েলকে প্রোটেক্ট করতে গিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের অধিকাংশ মিসাইল শেষ হয়ে গেছিল। আর এই সময় তো এসে এই পরিমাণ হামলা প্রতিদিন প্রতি মুহূর্তে ইরান করতেছে, এতগুলো নেভেল বেস, এয়ার বেসে হামলা চালাচ্ছে, স্বাভাবিকভাবে প্রচুর ইন্টারসেপ্টারের প্রয়োজন হচ্ছে। এখন মনে হইতে পারে যে ইন্টারসেপ্টার শেষ হয়ে যাচ্ছে তো অসুবিধা কি, আবার নতুন করে বানাবে, কিন্তু এইটা সম্ভব হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এর প্রোডাকশনের লিমিটেশন আছে। আমরা যদি থার্ডের কথা দেখি যুক্তরাষ্ট্রের, এরা হচ্ছে প্রতি বছরে বানাতে পারে মাত্র 96টা। ইরানের 100টা মিসাইল বা ড্রোন ঠেকাতে কিন্তু এই পুরো 1 বছরের প্রোডাকশন শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে অন্যান্য যে ডিফেন্স সিস্টেমগুলো আছে, যেমন পেট্রিয়ট আছে, ইসরায়েলের আয়রন ডোম আছে, সবগুলোরই কিন্তু ইন্টারসেপ্টরের একটা প্রোডাকশনের লিমিটেশন আছে। এরা চাইলেই বানাতে পারে না। তারপরে যুক্তরাষ্ট্র বেশি ইউজ করতেছে কি, সমুদ্র থেকে তারা হামলা করতেছে এবং ক্রুজ মিসাইল বেশি ব্যবহার করতেছে, টমাহক, যেটা যুক্তরাষ্ট্রের তুলনামূলক কম দামি কিন্তু খুবই কার্যকর একটা ক্রুজ মিসাইল, এটা ব্যবহার করতেছে। কিন্তু এটারও তো একটা লিমিটেশন আছে। এখন এগুলো শেষ হয়ে গেলে তারপরে কি করবে? এই বিমান হামলা চালাচ্ছে, বিমান বাহিনী অনতরি থেকে প্রচুর অ্যামিনিশন নিয়ে আসতেছে, এসে সেগুলো বোম্বিং করে আবার চলে যাচ্ছে। কিন্তু এগুলোর তো লিমিটেশন আছে, শেষ হয়ে যাচ্ছে। এগুলো শেষ হলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কিরকম? যুক্তরাষ্ট্রের যে বেসগুলো ছিল মধ্যপ্রাচ্যে কোনোটা অপারেশনাল নাই, কোনোটা না। ইরান গত কয়েকদিনে যে পরিমাণ হামলা করছে সবগুলো বেস অপারেশনের বাইরে চলে গেছে। কোনো বেসে গিয়ে এখন এই জাহাজগুলো পুনরায় এই রিফিল করে আনতে পারবে না, না অ্যামিনিশন আনতে পারবে, না জ্বালানি আনতে পারবে, কিছুই আনতে পারবে না। এখন যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবে যাইতে পারবে না। যুক্তরাষ্ট্র যদি
তার এইসব গোলাবারুদ ভরে আনতে হয় এই জাহাজগুলোতে আবার নতুন করে, তাহলে যেতে হবে আমেরিকায়। সেটা যাওয়া সম্ভব না এই মুহূর্তে, কারণ ওখানে গেলে দীর্ঘ রাস্তা। যুক্তরাষ্ট্র সবচেয়ে কাছে যে নেভেল বেসটা সেটা হচ্ছে দিয়েগো গার্সিয়ায় যেতে পারে এখন। সেখানে গেলেও 3 দিনের উপরে লাগবে শুধু যাইতেই, তারপরে আসতে 3 দিন, মানে হচ্ছে 1 সপ্তাহ শেষ। শুধু যাওয়া আসা তো না, ওখানে গিয়ে এই লোড আনলোড করতে হতে সময় লাগে, সেটাও 1-2 দিন কমপক্ষে লাগবে। এই 1 সপ্তাহের গ্যাপ বেয়ার করতে পারবে না যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন আসতে পারে যে ইরানের মিসাইল ড্রোনও তো লিমিটেড, ইরানেরও লিমিটেশন আছে। ইসরায়েলের এস্টিমেটটাই দেখেন, তাদের মতে হচ্ছে ইরানের কাছে 2500-র মতো মিসাইল আছে, আর অনেক প্রতিবেদন আছে যে 1000-3 মিসাইল আছে, কিন্তু আসলে কত আছে সেটা আমরা জানি না। আমরা যদি ধরেও নেই 2 থেকে 3000 মিসাইল আছে, তারপরও ইরান কিন্তু বলতেছে যে আমরা আমাদের নতুন মিসাইলগুলো এখন ইউজই করি নাই, ধরিই না এগুলা। এখন যতগুলো মিসাইল আমরা ব্যবহার করছি সবই পুরনো মিসাইল। যতই তারা বলুক যে নতুন মিসাইল ব্যবহার করতেছে না, কিন্তু এই যে দেখেন, ভিডিওটা দেখেন, একটু খেয়াল করেন কি ভয়ঙ্কর মিসাইল, মানে হাইপারসনিক গতিতে যাচ্ছে। এটা ইন্টারসেপ্ট করা মানে প্রশ্নই আসে না। আর ইরান এই মিসাইলগুলো রাখার জন্য আন্ডারগ্রাউন্ডে ব্যাপক ফ্যাসিলিটি বানাইছে। মাইলের পর মাইল তারা বাংকার খুঁড়ছে, সেইগুলোতে এই মিসাইল এবং ড্রোন রাখে, এবং সেখানে কিন্তু প্রোডাকশন চেইনও আছে। মানে ওই আন্ডারগ্রাউন্ডে কিন্তু ইরান এই ড্রোন এবং মিসাইল বানাতে পারে। ফ্যাক্টরিগুলো ইরানে সব ম্যাক্সিমামই কিন্তু এই আন্ডারগ্রাউন্ডেই। আমেরিকা পুরোপুরি এই টানেল ধ্বংস করতে না পারে, তাইলে কিন্তু এই প্রোডাকশন লাইনটা ইরানে চালু থাকবে। মানে হচ্ছে যুদ্ধের ভেতরে ইরান কিন্তু বানাতে থাকবে। মিসাইল বানানোর ক্যাপাসিটি কিন্তু ইরানের যথেষ্ট ভালো। আপনার ওদের হিসাবটাই দেখেন, আমেরিকার সিনেটর যে টেড ক্রুজ বলছে যে ইরান প্রতি মাসে 100টা মিসাইল বানাইতে পারে। আমরা ড্রোনের কথা নাই ধরলাম, ড্রোন তো অসংখ্য ড্রোন বানাইতে পারে। তার মানে হচ্ছে যুদ্ধের মাঝেও কিন্তু ইরানের প্রোডাকশন চালু থাকবে, যদি আন্ডারগ্রাউন্ড বাংকার ধ্বংস করতে পুরোপুরি না পারে। আর এইটা পারবে না, কারণ হচ্ছে আমরা দেখছি যে গত 2.5 বছর 3 বছর ধরে আমেরিকার অস্ত্র দিয়েই তো গাজায় হামলা চালায় যাচ্ছে, সমান হামলা চালায় যাচ্ছে, সেখানে একদম ধ্বংসযজ্ঞ চালায় ফেলছে। তারপরেও কিন্তু হামাসের টানেল পুরোপুরি ধ্বংস করতে পারে না ইসরায়েল। ইরানের টানেলগুলো তো আরো মজবুত, আরো ভালোভাবে তৈরি করা, সেটা ধ্বংস করতে পারবে পুরোপুরি এটা মনে হয় না। ইরানের আর একটা বড় সুবিধা আছে, যেটা এখন ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। আর এটার সাথে একটা অঙ্ক জড়িত আছে, যুদ্ধের অঙ্ক। কি সেটা একটু বুঝি, এই ভিডিওটা একটু ভালো করে দেখেন। হয়তো আগেও দেখছেন, এটা সোশ্যাল মিডিয়া মোটামুটি ভাইরাল। দেখেন একটা মাত্র $20,000 একটা ড্রোন একা একা আসলো, $1.1 বিলিয়ন একটা রেডার সিস্টেম পুরো উড়াই দিল, একদম উড়াই দিল। মানে এটা আউট অফ সার্ভিস। আর এটা এত গুরুত্বপূর্ণ রেডার সিস্টেম বাহরাইনে ছিল। এগুলো কিন্তু আমেরিকার ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে কিন্তু রিলেটেড। রেডার সিস্টেমগুলো থেকে কিন্তু আমেরিকা আর ইসরায়েল আগে থেকে বার্তা পায় যে এই যে মিসাইল ছোড়া হইলো, এই যে বিমান উড়লো, এই যে ড্রোন ছোড়া হইলো। তো এটা অনেক বড় ক্ষতি, অনেক বড় সেটব্যাক যুক্তরাষ্ট্রের জন্য। আমরা যদি থার্ডের একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম দেখি $12.7 মিলিয়ন, আর পেট্রিয়টের $10-12 মিলিয়ন। আর থার্ডের পুরো একটা প্যাকেজের দাম যদি আমরা দেখি, আপনার ব্যাটারি, লঞ্চার, রেডার থেকে শুরু করে ইন্টারসেপ্টর সবকিছু মিলাই যদি দেখি, $8.5 বিলিয়ন পর্যন্ত যায় দাম। মানে এটা কত টাকা? মানে বাংলাদেশের 2024 সালে বাজেট ছিল কত জানেন? $6.8 বিলিয়ন। মানে থার্ডের একটা প্যাকেজের চেয়েও কম। এখনো পর্যন্ত কনফার্ম কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ইরান দাবি করছে যে একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম তারা ধ্বংস করছে। তার মানে বোঝেন কত টাকা উড়ে গেছে। দেখেন অল্প কিছু টাকার মিসাইল আর ড্রোনের বদলতে কত টাকা উড়ে গেছে, সেলফ উড়ে গেছে। আর ইরানের মিসাইলের দামের কথা যদি বলি, এটা ইরানের যে সস্তা, একদম সস্তা মিসাইল, সেগুলো $2,50,000 মতো। আর যেগুলো একদম সবচেয়ে সুপিরিয়র, সবচেয়ে দামি এবং সবচেয়ে ধ্বংসাত্মক, এগুলোর কস্ট পড়ে $8 মিলিয়ন মতো। তার মানে ব্যবধানটা দেখেন কি পরিমাণ। আমেরিকার প্রতিদিন কি পরিমাণ আপনার খরচ হচ্ছে, মানে ধারণার বাইরে। প্রথম দিনে ইরানে হামলা চালাইতে প্রায় $800 মিলিয়ন শেষ হয়ে গেছে। এখন আমেরিকা এটা কতদিন চালাতে পারবে, এটা হচ্ছে দেখার বিষয়। আসলে এই যুদ্ধটাই হচ্ছে ওয়ার অফ অ্যাট্রিশন, যে যতদিন টিকে থাকতে পারবে সেই আসলে শেষ পর্যন্ত গেইন করবে। আবার দেখেন কুয়েতে যে আমেরিকার বিমান পড়ে যাচ্ছে, F-15, প্রচুর দামি বিমান, এগুলো কিন্তু অনেক দামি। আমেরিকার জনগণ, আমেরিকার গভর্নমেন্ট এগুলো সহ্য করতে পারবে কিনা আমরা জানি না। MQ-9 র্যাপার যে ড্রোন, এগুলো $30 মিলিয়ন একটা ড্রোনের দাম। এগুলো ইরান প্রায় 20-25টা ড্রোন ভূপাতিত করার দাবি করছে, কিছু ফুটেজও আমরা দেখছি অলরেডি। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিদিন চরম মূল্য দিতে হচ্ছে, বিশেষ করে টাকার অঙ্কে। এখানে আমি বললাম যে অঙ্কের হিসাবটা ব্যাপক। ট্রাম্প এমনি নিজে একজন ব্যবসায়ী, সে এই ক্ষতি সহ্য করতে পারবে কিনা সেটাও একটা দেখার বিষয়। তাহলে এখন সামনে কি হবে? সামনের দিনগুলোতে আসলে যে উৎপাদন লাইন চালু রেখে হামলা কন্টিনিউ করতে পারবে, সেই আপার হ্যান্ডে থাকবে নেগোসিয়েশনের জন্য। কারণ এখানে ল্যান্ড ইনভেশন হবে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, এবং সেই পরিস্থিতিতে আমেরিকা নাই। ল্যান্ড ইনভেশন হলে ইরানের সাথে পেরে উঠবেন, এটা খুবই স্বাভাবিক। আকাশ যুদ্ধে যার সাপ্লাই লাইন বেশি মজবুত থাকবে এবং যে আক্রমণ অ্যাবজর্ব করে পাল্টা আক্রমণ চালাই যেতে পারবে, সেই আসলে গেইন করবে। আমেরিকার সাপ্লাই লাইনটা কিন্তু আপনার চীন, ইরান বা রাশিয়ার মতো না। চীন, ইরান বা রাশিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি এটা কিন্তু সরকারি নিয়ন্ত্রণে থাকে। তার মানে হচ্ছে গভর্নমেন্ট এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ফ্যাক্টরি বানায় রাখে, যে যুদ্ধ যখন শুরু হবে বা প্রয়োজন হবে তখন আমি উৎপাদন বাড়াই ফেলবো। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় করতেছে। রাশিয়া কিন্তু নিজে নিজে উৎপাদন করতেছে, প্রায় 30-35টা দেশ
দেশ একসাথে উৎপাদন করে ইউক্রেনরে অস্ত্র দিচ্ছে, আর রাশিয়া নিজে নিজে উৎপাদন করতেছে তার থেকে বেশি। চায়নাও এরকম পারে, ইরানও কিন্তু এরকম পারে। ইরান তার প্রোডাকশন লাইন কিন্তু ওইভাবে তৈরি করছে, কিন্তু আমেরিকা সেটা পারে না। আমেরিকার এই সব কিছু কিন্তু প্রাইভেট, মানে হচ্ছে কোম্পানিগুলো এই অস্ত্র উৎপাদন করে এবং সরকারের সেগুলো কিনে নিতে হয়। কোম্পানি তার মন মতো অনেক বড় প্লান্ট ফ্যাক্টরি বসায় রাখবে না। তারা তো বলবে যে ভাই আমি কেন এগুলো বানাই রাখবো, আমার যত অর্ডার দিবা আমি সেগুলো বানাই দিব, আর অর্ডার না দিলে তো আমি ফ্যাক্টরিও বানাই রাখবো না, খামোখা বসায় রাখবো না। এই ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু আমেরিকার আছে। এখন আমেরিকা কি করবে দেখেন, আমেরিকা তো আসলে কোনো পরিকল্পনায় ছিল না, এই যুদ্ধটা শুরু করতে হয়েছে করছে। এখন কার প্ররোচনায় করছে? রিপোর্ট তো দেখতেছি যে ইসরায়েল আর সৌদি আরব মিলে জোরাজোরি করে এই ট্রাম্পটা এই যুদ্ধে নামাইছে। এখন কি করবে না করবে, পরবর্তীতে কি হবে এদের ধারণাই নাই। এরা হয়তো মনে করছিল যে আমরা শুরুর দিকে ইরানের নেতৃত্ব শেষ করে দিব, আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলবো, তখন পুরো একটা ক্যাওস তৈরি হয়ে যাবে ইরানের ভেতর। তারপরে রাস্তায় মানুষ নেমে আসবে, কয়েক দফা আন্দোলন হয়েছে, ইরানের গভর্নমেন্ট দুর্বল, স্বাভাবিকভাবে রেজিম চেঞ্জ হয়ে যাবে, নতুন যে নেতৃত্ব আসবে তারা ভেনেজুয়েলার মতো সবকিছু মেনে নেবে। কিন্তু এখানে উল্টোটা হয়ে গেছে, এখন তো বুক চাপড়াচ্ছে, হ্যাঁ কি করে ফেললাম। এইখানে দেখেন খামেনি বয়স্ক মানুষ, সে জানে যে সে মারা যাবে, এমনিতে রোগে শোকে বিছানায় পড়ে মারা গেলে কি আর হতো, কিন্তু সে যে এই যে আমেরিকা মেরে ফেললো, এই খামেনিকে আরো শক্তিশালী করে ফেলছে। ইরানের ভেতরে যে প্রবলেমগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, এখন মানুষ অনেক ইউনাইটেড। এই গভর্নমেন্টের বিশেষ করে এই যে রেজিম বলতে ইরানের যে শাসন ব্যবস্থা, যে ব্যবস্থাটা, যে সিস্টেমটা, এটা কিন্তু আরো সুসংহত হয়েছে। এটা খুব স্বাভাবিক। আপনার দেশে আপনি পছন্দ করেন না করেন, আপনার দেশে এসে যদি আপনার প্রেসিডেন্টকে বা আপনার প্রধানমন্ত্রীকে যদি কেউ বোম্বিং করে মেরে ফেলে, আপনার খারাপ লাগবে না? খুব স্বাভাবিকভাবে। বাইরের আক্রমণ এমনি জাতীয় সংহতি সবসময় মজবুত করে, তো ইরানেও সেটা ঘটছে, উল্টোটা ঘটে গেছে। আর উল্টোটা কি হয়েছে দেখেন, ট্রাম্প এখানে ওইখানে গিয়ে বিভিন্ন জনের কাছে সাহায্য চাচ্ছে, কেউ তারা সাহায্য করতেছে না। স্পেন বলে দিছে যে তার ঘাঁটি দিবে না। এটার পাল্টা আবার কি করছে আমেরিকা করছে, তার সাথে যে বাণিজ্য চুক্তি ছিল সেটা বাতিল করে দিছে। কেয়ার স্টারমার যেটা ইউকের প্রধানমন্ত্রী, তার সাথে তো পুরো ঝগড়া শুরু করছে ট্রাম্প। সাইপ্রাসে গেছে, আপনি দেখেন যে আমেরিকা সাইপ্রাসে আক্রমণ হয়েছে, মানে হলো আমেরিকার মধ্যপ্রাচ্যে যে বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে পারতেছে না, সবগুলো অ্যাটাক হচ্ছে। এখানে এই যে ভিডিও দেখেন, আমরা ভিডিও দেখছি যে আমেরিকার বিমানগুলো, হেলিকপ্টারগুলো উড়ে যাচ্ছে, ধারণা করা হচ্ছে যে এখানে থাকতে পারতেছে না তারা। মানে পাল্টা আক্রমণ এত পরিমাণে হচ্ছে, লাগাতার হচ্ছে, যে এখানে এগুলো পরিচালনা করার মতো অবস্থায় নাই, এগুলো চলে যাইতে হচ্ছে। কিন্তু কেয়ার স্টারমার বলছে যে তার ঘাঁটিগুলো সে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। ট্রাম্প তো বলতেছে যে আমি অবাক, যুক্তরাজ্য আমার সাথে এরকম কাজ করবে। আমরাও তো অবাক যে ব্রিটেন আমেরিকার কোন একটা যুদ্ধ অংশ নিবে না, এটা তো অবাক করা বিষয়। তার মানে হচ্ছে এখানে ঝামেলা কিছু আছে, না হলে ব্রিটেন তো সবসময় জয়ীর পক্ষে থাকবে, আমেরিকা বিজয়ী হবে, ব্রিটেন মাখন খাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে না। এখন ট্রাম্প গালিগালাজ করতেছে যে এই স্টারমার হচ্ছে মুসলমানদের ভোট পাওয়ার জন্য এই আমারে বেচ দিচ্ছে না। আর আমেরিকান নেতারা যে ইসরায়েলের উপরও দেখেন, এই যে ইসরায়েলেরও ব্লেম দিচ্ছে, এখন প্রকাশ্যে বলতেছে, মার্কো রুবিও বলছে যে আমরা ইসরায়েলের প্ররোচনায় পড়ে এই যুদ্ধ শুরু করছি। আর একটা বিষয় হচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, ইউরোপে তেল গ্যাসের দাম প্রচুর বাড়তেছে, ইউরোপে না শুধু সারা বিশ্বেই তেলের দাম বাড়তে শুরু করছে, এবং এই যুদ্ধ আর কয়েকদিন চলে, কি অবস্থা হবে জ্বালানির বাজার আমরা জানি না। এটার ইফেক্ট বাংলাদেশেও পড়বে, ভারতে অলরেডি পড়ছে। আর এখন যেটা ঘটবে যে আমেরিকা এবং ইসরায়েল খুবই মারাত্মক লেভেলের আপনার ডিস্ট্রাকশন তৈরি করবে, তারা প্রচুর বোম্বিং করবে, করে যাচ্ছে শুরু থেকে। তারা তো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আমরা এই যে দেখছি ইরানের কি ভয়াবহ অবস্থা। তো এটা খুব স্বাভাবিক, কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আমাদের তো বুঝতে হবে। আমরা গাজায় দেখছি গত 2.5 বছর ধরে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইছে এই আমেরিকা আর ইসরায়েল মিলে। তো ইরানেও এটা হবে খুব স্বাভাবিক। আমরা একদম যুদ্ধের প্রথম দিনই দেখছি, দেখেন বাচ্চাদের স্কুল বোম মেরে দিছে, কতগুলো বাচ্চা মারা গেছে। এগুলো করবেই ওরা, এটা ইরানের টিকে থাকার লড়াই। ইরান সার্ভাইভ করতে যদি পারে তাহলে ইরান আপার হ্যান্ডে থাকবে এবং ভালো একটা নেগোসিয়েশনের সুবিধা পাবে তারা। আরেকটা জিনিস হচ্ছে ইরানের শহরগুলো কিন্তু ইসরায়েলের মতো না। ইসরায়েল ছোট একটা দেশ, ইরান কিন্তু অনেক বড় দেশ, অনেক বড় বড় শহরগুলো আপনার বিমান হামলায় অ্যাবজর্ব করে নিবে। অতএব বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, আমেরিকা ইসরায়েলের জয়ের সম্ভাবনা তত কমে আসবে, আর ইরানের জয়ের সম্ভাবনা তত বাড়বে।